নমস্কার, আমি তোমাদের বাংলা ব্যাকরণের শিক্ষক শ্রী আকাশ করণ। এটা সমাসের তৃতীয় পর্ব। এর আগে দুটো পর্ব আমি পড়িয়ে দিয়েছি, আর ওই দুটো পর্বের প্রথমে ছিল শুধু সমাসের প্রাথমিক কথোপকথন এবং দ্বিতীয় পর্বতে ছিল দ্বন্দ্ব সমাস। আজ তৃতীয় পর্ব। হ্যাঁ জানি, এই তৃতীয় পর্ব আনতে আমার খুব দেরি হলো, বিভিন্ন কারণের জন্য দেরি হয়ে গেল, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি আজ মঙ্গলবার, আর আজ মঙ্গলবার, আজকে তোমরা একটা ভিডিও পাচ্ছ এই কর্মধারায় সমাসের ওপর। এই সপ্তাহে আর কোনো ভিডিও তোমরা আমার পাবে না, তবে পরের সপ্তাহ থেকে তোমরা প্রতি বুধবার, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, প্রতি বুধবার আমার একটা করে ক্লাস তোমরা পাবে। আর তাহলে তোমাদের আর সিলেবাস কমপ্লিট নিয়ে কোনো ভয় থাকবে না। খুব জলদি আমাদের ব্যাকরণের এই অংশ আমরা শেষ করে ফেলব। দিয়ে যদি তোমাদের আবার কারকের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি কারকেও আবার ঢুকে যাব। তবে তোমাদের দ্বিতীয় ইউনিটে সমাস রয়েছে, তাই তোমাদের সমাসটাই এখন ভালো করে করিয়ে দিচ্ছি। তো আজকের ক্লাসে আমরা শিখছি কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস তাহলে কাকে বলে? যে সমাসের পূর্বপদটি পরপদের বিশেষণ রূপে অবস্থান করে এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন পূর্ণ যে চন্দ্র, পূর্ণচন্দ্র। এই উদাহরণটা দিয়েই আমরা বুঝি, চলো। পূর্ণচন্দ্র, এখানে পূর্ণটা হলো পূর্বপদ এবং চন্দ্র হলো পরপদ, অর্থাৎ ব্যাস বাক্যটি হলো পূর্ণ যে চন্দ্র। দেখো, পূর্বপদটা কিন্তু একটা বিশেষণ, পূর্ণ, অর্থাৎ চন্দ্রেরই একটি গুণ, আর গুণ বোঝালে তা কী হয়? বিশেষণ হয়। তাই পরপদের গুণ হচ্ছে পূর্বপদ, অর্থাৎ প্রথম শর্ত এখানে মিলে যাচ্ছে। দ্বিতীয় শর্ত হলো পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হবে। তাই তো হচ্ছে এখানে, তাই তো। দেখো, চন্দ্রের অর্থই তো প্রাধান্য পাচ্ছে, পূর্ণচন্দ্র। আমরা কি বলবো যে দেখো ওই চাঁদটা পূর্ণচন্দ্র? আমরা কি এটা বলবো যে ওই পূর্ণটা পূর্ণচন্দ্র? কখনোই না। চন্দ্রটা হচ্ছে পূর্ণ, পূর্ণ চন্দ্র নয় কিন্তু। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? মানে এখানে চন্দ্রের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হচ্ছে, তাহলে দ্বিতীয় শর্তও পূর্ণ হলো। অর্থাৎ এই পূর্ণ যে চন্দ্র, পূর্ণচন্দ্র, এই উদাহরণটি কর্মধারয় সমাসের ক্ষেত্রে একটি শাশ্বত সমাসবদ্ধ পদ। বোঝা গেল? তাহলে কর্মধারয় সমাস কাকে বলে তোমাদের আমি বোঝালাম। এই যে কর্মধারয় সমাস আবার 5টি উপবিভাগে বিভক্ত, যেগুলি হলো সাধারণ কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষ্য এবং বিশেষণ ও বিশেষণ এই ধরনের পদ যোগে গঠিত হয়। তবে বিশেষ্য ও বিশেষণ যোগেও গঠিত হয়, তা খুবই অল্প। এই কথাটি তোমাদের কিন্তু মনে রাখতে হবে। আর এখানে বোঝানোরও তেমন কিছু নেই, এটা তোমাদের নিজেদেরই আশ্বস্ত করতে হবে, অর্থাৎ মুখস্থ করতে হবে। মানে যারা আশ্বস্ত করতে পারবে না তারা মুখস্থ করে নেবে, আর যারা বুঝতে পারবে তারা নিজে থেকেই আশ্বস্ত করে নিও। তো এবার আমি বললাম যে এর 5টি উপবিভাগ রয়েছে, ওই 5টি উপবিভাগে আমরা চলে যাব। তো প্রথম উপবিভাগ হলো সাধারণ কর্মধারয় সমাস। এই জাতীয় সমাস
বিশেষ্য ও বিশেষণ, বিশেষ্য ও বিশেষ্য এবং বিশেষণ ও বিশেষণ পদ যোগে গঠিত হয়। দু একটি ক্ষেত্রে ব্যতিক্রম চোখে পড়ে। বোঝা গেল? মানে এই সাধারণ কর্মধারয় সমাস তিনটে কন্ডিশানে হয়। এক তো বিশেষ্য ও বিশেষণ, দুই হচ্ছে দুটোই বিশেষ্য এবং তিন হচ্ছে দুটোই বিশেষণ। যেমন ধরো, কাঁচা যে কলা, কাঁচকলা। মানে যে কলাটি কাঁচা, এটা আমি তোমাদের বোঝানোর জন্য বলছি যে কলাটি কাঁচা, তবে আসল ব্যাস বাক্য হবে কাঁচা যে কলা, কাঁচকলা। অনেকে ভেবে থাকে কাঁচকলা এটা একটা কলার উপজাতি, মানে কলা গাছের একটি উপজাতি, তাই তারা অন্য একটি সমাস বিভাগে এটাকে ফেলে দেয়। তবে তা হবে না, আসলে এটি কাঁচা যে কলা, কাঁচকলা, এটি কর্মধারায় সমাসই হবে আর সাধারণ কর্মধারায় সমাসই হবে। অনেকে এটা ভুল করে থাকে, কিন্তু তোমরা এটা ভুল করো না, এটা তোমরা একটু লক্ষ্য করে রেখো। আর এই কাঁচকলা, কাঁচা যে কলা, এটা কিন্তু অনেক স্কুলেই থাকবে। এবার হচ্ছে যে রাম যে ছাগল, রাম ছাগল মানে বড়, বড় যে ছাগল, এখানে রাম মানে বড়, মানে রাম হচ্ছে মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তোমরা নিশ্চয় জানো যে সর্বোত্তম পুরুষ হচ্ছে শ্রীরাম। সেই রাম যেমন মানুষদের মধ্যে বড়, তেমন ছাগলদের মধ্যে আকারে বড় হয় এই রাম ছাগলরা। সেই জন্য রাম যে ছাগল, রাম ছাগল। বুঝলে? তাহলে সাধারণ কর্মধারয় সমাসটা তোমরা বুঝলে। এগুলো এতক্ষণ আমরা যে দুটো দেখলাম উদাহরণ, সেটা হচ্ছে বিশেষণ ও বিশেষ্য, বিশেষণ ও বিশেষ্য পদ যোগে গঠিত উদাহরণগুলো। এবার আমরা দেখব দুটো বিশেষ্যতে পদ যোগে গঠিত কর্মধারয় সমাস, মানে সাধারণ কর্মধারয় সমাস। যেমন হলো, যিনি পিতা তিনিই দেব, পিতৃদেব। এই যে তোমরা দেখো পিতৃদেব, এখানে দুটোই বিশেষ্য, পিতা এবং দেব, মানে দুটো পদই, মানে দুটো প্রধান পদই এখানে বিশেষ্য। আর আগেরগুলোতে দেখো ছাগল, রাম, দুটো যে প্রধান, এইখানে দেখো তোমরা দুটো যে প্রধান পদ ছিল, সেখানে রাম আর ছাগল। রামটা হচ্ছে বড়, বড় অর্থে বোঝানো হচ্ছে, তার মানে ওটা হচ্ছে বিশেষণ, আর ছাগলটা হলো বিশেষ্য। বোঝাতে পারলাম আমি? চলো এবার ওই দিকটাতে চলো। এখানে পিতৃদেব, পিতা আর দেব দুটোই হচ্ছে বিশেষ্য, মানে এটা দুটো বিশেষ্য যোগে সাধারণ কর্মধারয় সমাস, যার সমাসবদ্ধ রূপ হলো পিতৃদেব। আরও একটা যদি দেখি, যিনিই রাজা তিনিই ঋষি, রাজর্ষি। যিনিই রাজা তিনিই ঋষি, রাজাটাও একটা বিশেষ্য পদ, ঋষিটাও একটা, মানে দুটো প্রধান পদই এখানে বিশেষ্য, তাদের যোগে এখানে সাধারণ কর্মধারয় সমাস হয়েছে। তাই এটা হলো দুটো বিশেষ্য যোগে সাধারণ কর্মধারয় সমাস। আমি খুব বেশি উদাহরণ তোমাদের দেখিয়ে দিচ্ছি না, আমি তোমাদের বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তবে এই রকম আরও সমাসবদ্ধ পদকে ভেঙে ভেঙে নিজেরা এবার থেকে করবে, মানে যেখানেই তোমরা কোনো জটিল শব্দ পাবে নিজে থেকে ভাঙার চেষ্টা করবে, সেটা পাঠ্যে হোক বা আশেপাশে কারো কাছে শুনে হোক বা অন্য কোনো লেখা পড়তে গিয়ে হোক, তোমরা এইভাবে ভাঙার চেষ্টা করবে যে হচ্ছে কি না। আর এইভাবেই তোমরা আসলেই ব্যবহারিক পদ্ধতিতে সমাসের ব্যবহার শিখবে। আর শিক্ষা এইরকমই হওয়া উচিত যা ব্যবহারিক হবে। শিক্ষা কখনো তত্ত্ব গ্রহণের মাধ্যমে সম্পূর্ণতা পায় না, মানে তুমি একটা জিনিস শিখলে আর সেটাকে ব্যবহার করলে না,
এমনটা যেন না হয়। তুমি একটা জিনিস শিখলে আর সেটাকে যেন তুমি ব্যবহার করতে পারো, মানে তোমার জীবনের পথে যেন সেই জিনিসটা তুমি ব্যবহার করতে পারো, এমনটাই হওয়া উচিত শিক্ষাকে। শিক্ষা যখন ব্যবহারিক হয়ে উঠবে, সেটাই হবে শিক্ষার আসল ব্যবহার। মানে সেটাই হবে প্রকৃত শিক্ষা। শিক্ষার ব্যবহার না হলে শুধু তত্ত্বগত দিক থেকে অর্জন করলাম শিক্ষা আর তা ব্যবহার করলাম না, মানে কোনো ক্ষেত্রেই তা আমার লাগলো না, ওই রকম শিক্ষা আমার মনে হয় দরকার হয় না। মানে ধরো তুমি আজ যেগুলো শিখছো সেগুলো যদি তোমার ভবিষ্যতে না লাগে, তাহলে ওই রকম শিক্ষা গ্রহণ করে কোনো লাভ নেই। এই যে মাধ্যমিক স্তরে তোমরা শিখছো, এই যে 7টা বিষয় রয়েছে তোমাদের, প্রত্যেকটা বিষয়ের শেখার পিছনে তোমাদের জীবনে একটা নির্দিষ্ট কারণ রয়েছে। সেই কারণের জন্য তুমি ওই বিষয়গুলো শিখছো। এরপর যখন এইচএসে তোমরা যখন আবার একাদশ শ্রেণীতে উঠবে, তখন তোমরা নিজেদের পছন্দের বিষয়গুলো বাছবে, আর তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটাই বাছবে। আর সেখানে তোমরা যা শিখবে তা তোমাদের ভবিষ্যতে অর্থাৎ তোমাদের কেরিয়ারে ব্যবহারিকগতভাবে সম্পূর্ণতা পাবে। মানে যখনই কিছু শিখবে তা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ শিক্ষা যতক্ষণ না ব্যবহারিক রূপে প্রতীয়মান হয় ততক্ষণ তার কোনো মান থাকে না। বুঝতে পারলে? তো চলো এর পরের উপবিভাগে যাই, যেটা হলো বিশেষণ ও বিশেষণ, দুটো বিশেষণ যোগে সাধারণ কর্মধারয় সমাস। যেমন ধরো যে কান্ত তাই কোমল, যে কান্ত তাই যা কান্ত তাই কোমল, এই জন্য আমি বলছিলাম কিছু একটা ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, যা কান্ত তাই কোমল, কান্ত কোমল। অর্থাৎ এখানে দেখো দুটোই বিশেষণ, দুটো যে প্রধান পদ অর্থাৎ কান্ত আর কোমল, দুটোই এখানে দুটোই হচ্ছে বিশেষণ। তাই কমলকান্ত এই যে সমাসবদ্ধ পদ, এটি হচ্ছে দুটো বিশেষণ যোগে সাধারণ কর্মধারয় সমাস। বুঝতে পারলে তোমরা? আর একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো অম্ল অথচ মধুর। অম্ল মধুর, এই অম্ল এটাও একটা গুণ আর মধুর এটাও একটা গুণ, দুটো মিলে একটা পদ অর্থাৎ অম্ল মধুর, দুটো বিশেষণ যোগে একটি সাধারণ কর্মধারয় সমাস, অর্থাৎ একটি সমাসবদ্ধ পদ। তাই এটি হলো দুটি বিশেষণ যোগে একটি সাধারণ কর্মধারয় সমাস। এবারে কিছু ব্যতিক্রম তোমরা দেখে রাখো, কারণ ব্যতিক্রমগুলো যদি ভালো করে জানা থাকে তাহলে বুঝতে এবং পরবর্তীতে অর্থাৎ তোমাদের পরীক্ষার খাতায় গিয়ে লিখতে সুবিধা হবে। কিছু ক্ষেত্রে পূর্বপদটি বিশেষ্য হয়েও বিশেষণ রূপে ব্যবহৃত হয়, যেমন মিথ্যা যে ভাষণ, মিথ্যা ভাষণ, সত্য যে বার্তা, সত্য বার্তা। বুঝতে পারলে? এগুলো হচ্ছে ব্যতিক্রম। তাই দেখো এগুলোতে আগে সত্যগুলো মিলছে না। আবার দেখো এখানে একটা পয়েন্ট করে দিয়েছে, কিছু কিছু ক্ষেত্রে বিশেষণ পদটি উত্তর পদ এবং বিশেষ্য পদটি পরপদ হয়, একে পূর্ব নৃপাত বলে। যেমন অধম যে নর, নরাধম, মানে এটা একদম কর্মধারয় যে সমাসের সংজ্ঞা তার ব্যতিক্রমতাকে বোঝাচ্ছে, তবুও কিন্তু এটি কর্মধারয় সমাস। বুঝতে পারলে? এই ব্যতিক্রমগুলো তোমরা একটু দেখে রেখো। আমি এখানে পরিষ্কার করে দিচ্ছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এই যে
ক্রমের দিকটা, এটা পরীক্ষায় তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, অন্তত 2027 মাধ্যমিক সালের জন্য গুরুত্বপূর্ণ। এবার আমরা পরবর্তী বিভাগে এসে যাব, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এখানে মাঝখানের যে পদটা থাকবে সেটা লুপ্ত হয়ে যাবে। চলো বুঝে নিই। যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যকার ব্যাখ্যামূলক পদ বা পদগুলি লোপ পায় তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন শরীর বিষয়ক বিদ্যা, শরীরবিদ্যা। এখানে দেখো এই বিষয়ক এই শব্দটি মানে এই বিষয়ক পদটি এটা কিন্তু ব্যাখ্যামূলক পদ ছিল এই পুরো ব্যাস বাক্যের, কিন্তু সমাসবদ্ধ পদে গিয়ে তা লুপ্ত হয়ে গেছে। অর্থাৎ এই মধ্যকার ব্যাখ্যামূলক পদটি লোপ পেয়েছে, তাই তার বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করে এই সমাসের নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। সংজ্ঞাটা ভালো করে করবে আর কিছু উদাহরণ তোমরা দেখে রাখবে। আর মধ্যপদলোপী কর্মধারয় সমাসগুলো মানে বুঝতে সুবিধা হয়। কীভাবে বুঝতে সুবিধা হয় তোমাদের আমি বললাম যে ব্যাখ্যামূলকগুলো মাঝখানে থাকবে না, ওখানে গিয়ে কোথায় গিয়ে না সমাসবদ্ধ পদে গিয়ে। আমি তোমাদের বলবো যখনই কোনো এই রকম যে সমাসবদ্ধ পদগুলোকে ভাঙতে দেবে তখন তোমরা মানে একদম কঠিন করে ভাববে না, একদম আলতো মনে একদম শান্তিতে চিন্তা করবে। তাহলে সেক্ষেত্রে তোমাদের জটিলতা মনে হবে না। আর যদি তোমরা বেশি জটিলতার সঙ্গে ভাবো তখন গুলিয়ে যাবে একটার সঙ্গে আরেকটা। তখন তোমরা মানে এক ধরনের ব্যাসবাক্য হওয়ার কথা আর একটা অন্য কোনো সমাসবদ্ধ পদের ব্যাসবাক্যের সঙ্গে গুলিয়ে ফেলে অন্য এক ধরনের অদ্ভুত ব্যাসবাক্য করে ফেলবে, যেটা পরীক্ষকের কাছে তো তোমার গুণের অপচয় হবেই, সঙ্গে তোমার নম্বরও কমবে, আর যিনি খাতা কাটবেন তার সেটা মনের মধ্যে একটা গেঁথে যাবে। আর তারপরে যে খাতাগুলো মানে তারপরে যে তোমার উত্তরগুলো কাটবেন তিনি, সেখানেও তার প্রভাব থেকে যাবে। আর ব্যাকরণ যে এই প্রশ্নগুলো থাকে এগুলো তো পরীক্ষার শুরুর দিকে শর্ট কোশ্চেনেই থাকে। আর যে কোনো বেঙ্গলি টিচার চাইবে তুমি ব্যাকরণের দিকটা ঠিক করো, কারণ ব্যাকরণই তো সাহিত্যের একটা মূল মানদণ্ড। মানে তোমরা যদি একটা মানব দেহ মনে করো সাহিত্যকে, তাহলে তার মেরুদণ্ডটাই ব্যাকরণ। ব্যাকরণ ছাড়া ওই সাহিত্য সোজাভাবে দাঁড়াতে পারবে না। আর ভাষার ক্ষেত্রে তো কোনো যদি ভাষার কথা ভাবি, মানে বাংলা ভাষা মানে যে কোনো ভাষা তার ব্যাকরণ ছাড়া একদম নিশ্চল। মানে সমগ্র দেহটাই ব্যাকরণ। সমগ্র দেহটা যদি ভাষা হয় তাহলে তার মনটাই হচ্ছে ব্যাকরণ। মানে ভাষার ক্ষেত্রে তার মনটা ব্যাকরণ, আর সাহিত্যের ক্ষেত্রে তার মেরুদণ্ডটা ব্যাকরণ। তাই ব্যাকরণ ঠিক না করলে বা ব্যাকরণের ক্রমবিকাশ ঠিক না রাখলে এই সাহিত্য বিষয়ক বিষয়গুলিতে যেমন বাংলা ইংরাজি এগুলোতে তোমরা ভালো নম্বর কখনোই পাবে না। তার জন্যে ব্যাকরণে নিজেদের দক্ষতা তোমাদের বৃদ্ধি করতে হবে। আর তোমাদের যে বাংলা সিলেবাস এটাতে 70-এর উপরে পাওয়া মানে 75-এর উপরে পাওয়া কোনো ব্যাপারই নয়, এটা সবার পাওয়ার কথা। যে সারা বছর পড়ে না তারও 75-এর উপরে পাওয়ারই কথা। তো এটা বুঝলে তোমরা মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আবার এখানে চলে আসো, কিছু কিছু মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উত্তরপদ বা পরপদে সংখ্যাবাচক শব্দ যুক্ত থাকে। এই জাতীয় মধ্যপদলোপী কর্মধারয় সমাসকে সংখ্যাবাচক মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। যেমন 8+10 অষ্টাদশ, 8+10 অষ্টাদশ, 1+10 একাদশ। আর এই যে সংখ্যাবাচক মধ্যপদলোপী কর্মধারয় সমাস চেনার একটা বিশেষ উপায় বা একটা চুরিবিদ্যা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, যেটা হলো সেখানের ব্যাস বাক্যে
এই অধিক শব্দটা থাকবে। এটা তোমরা নোট করে রাখো, আমি এখানে স্টার দিয়ে দিচ্ছি তীর চিহ্ন দিয়ে। এই যে অধিক, দাঁড়াও ভালো করে পরিষ্কার করে ওটা দাগ দিয়ে দিই। এই যে অধিক, হ্যাঁ, এই অধিক শব্দটা থাকা মানেই তোমরা ভেবে নিও ওটা সংখ্যাবাচক মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আর সমাসবদ্ধ পদগুলোও দেখে নাও, দ্বাদশ, অষ্টাদশ, এইগুলো আর কি। মানে এর সমাসবদ্ধ পদের শেষে 10 পদ, মানে 10 উচ্চারণটা থাকে সাধারণত। মানে এগুলো হচ্ছে দিয়ে ব্যাকরণের একটা ট্রিক বা টিপসও বলতে পারো, যে কিভাবে সহজে চেনা যায়। তবে আমি কখনো এই টিপস দিয়ে তোমাদের ব্যাকরণ আশ্বস্ত করতে না বলবো, কারণ তোমরা যারা ভবিষ্যতে বাংলা পড়বে বা আসলেই সাহিত্যিক ভাবধারায় নিজের জীবনটাকে গড়ে তুলবে, তারা ব্যাকরণকে এইভাবে মুখস্থ করে নয়, তারা আশ্বস্ত করে বা নিজের শৈলীতে ব্যাকরণকে বুঝতে শেখো। সেটাই হবে তোমাদের সব থেকে বড় পাওয়া নিজের, মানে ওই সাহিত্যের ওই ভাষাটার ক্ষেত্রে। সেটা ইংরেজিতেও হতে পারে, বাংলাতেও হতে পারে, বা সংস্কৃত, হিন্দি, যে কোনো ভাষাতেই তার ব্যাকরণটাকে নিজ শৈলীতে শেখার চেষ্টা করো, বুঝতে পারলে? আর নিজের শৈলীটা যদি তো বলো কীভাবে তৈরি করব, তার জন্য তো নিজের মনের কথা শুনতেই হবে। আর তার জন্য প্রথাগতভাবে, হ্যাঁ, প্রথাগতভাবে অধ্যয়ন করতে হবে। মানে কেমনভাবে? যে শুধুই দশম শ্রেণীর পড়াগুলো পড়ে গেলাম তা নয়, তোমাকে মনে করতে হবে নবম শ্রেণীতে কী ছিল, অষ্টম শ্রেণীতে কী ছিল ব্যাকরণে, সবটাই একবার সবটা রিকল করে করে আসতে হবে। সপ্তাহের একটা দিন দেবে তুমি শুধু ব্যাকরণের জন্য, মানে শুধু একটা দিন নয়, মানে তুমি অন্য কিছুও পড়বে, কিন্তু সপ্তাহের একটা দিন 3 ঘন্টা, মানে সপ্তাহে 3 ঘন্টা তোমাকে ব্যাকরণকে দিতে হবে মেরে কেটে, মানে একদম কম করে। তাহলেই ব্যাকরণের একটা ভালো বা উচ্চমানের ফল তুমি পাবে। আর ব্যাকরণ শেখা মানে যে শুধু তুমি পরীক্ষায় ভালো ফল করতে পারবে তা নয়, কিন্তু ব্যাকরণ যদি তোমার শেখা থাকে তাহলে তোমার কথাবার্তা বা তোমার ভাষার ব্যবহার সম্পূর্ণই আলাদা হবে অন্যান্য ব্যক্তিদের থেকে। এই ধরো যারা ভবিষ্যতে তোমরা বিভিন্ন যুক্তিবাদীর যে যে পেশা রয়েছে, যেমন ধরো উকিল বা সাংবাদিকতা, তোমাদেরও ব্যাকরণ খুব ভালো করে জানতে হবে, কারণ ব্যাকরণ ছাড়া তোমাদের সুন্দরভাবে যে কথা সাজানোর যে একটা ধারা, সেটা আসবে না। তার জন্য ব্যাকরণটা ভালো করে জানতে হবে। তাহলে আমি এখানে ছিলাম যে সংখ্যাবাচক মধ্যপদলোপী কর্মধারয় সমাস চেনার উপায়গুলো হলো এই দুটো। অধিক, এই পদটি থাকবে ব্যাসবাক্যে, আর সমাসবদ্ধ পদের শেষে প্রায়ই 10 উচ্চারণ হয়ে থাকে, মানে 10 পদটি ওর সঙ্গে প্রায় লিপ্ত থাকে। এবার আমরা আসব পরের উপবিভাগে। তার আগে এখানে কিছু একটা দিয়েছে, দাঁড়াও দেখি। মনে রাখতে হবে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থ যে অংশটি লোপ পায় তা বিভক্তি স্থানীয় অনুসর্গ, কিন্তু মধ্যপদলোপী কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থ এক বা একাধিক পদ লোপ পায়। আচ্ছা, এখানে তোমাদের বলেছে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে যে পদ লোপ পায় তা পুরোপুরি লোপ পেয়ে যায়, তা আর কোথাও উল্লেখ থাকে না। তবে তৎপুরুষ সমাসে ব্যাসবাক্যের মধ্যস্থ যে পদ লোপ পায় তা কিন্তু অনুসর্গরূপে থেকে যায়। তা হচ্ছে বিভক্তি স্থানীয় অনুসর্গ, মানে সেইটা হলো একটা অনুসর্গ। তবে মধ্যপদলোপী কর্মধারয় সমাসে পুরোপুরি লোপ পায়, একদম প্রকৃতভাবে লোপ পায়। তারপরে এই পরের পয়েন্টটাতে আসি আমরা। উপমান কর্মধারয়, উপমিত কর্মধারয় ও রূপক কর্মধারয় সমাস আলোচনাকালে আমাদের যে কয়টি বিষয়ে স্বচ্ছ ধারণা থাকা উচিত সেগুলি হলো উপমেয় কী, উপমান কী,
সাধারণ ধর্ম ও সদৃশ্যবাচক শব্দ যথাযথ ধরা যাক। আচ্ছা, এটা তোমাদের বোঝানোর জন্য আর কি, আমিও তোমাদের বুঝিয়ে দিচ্ছি এই বইয়ের ক্রম ধরেই। ধরা যাক কেউ বলল, গ্রীষ্মের রোদ্দুরে মাঠ ঘাট সব ফুটি ফাটা হইয়া গেছে বা হয়ে গেছে। এখানে হচ্ছে ফুটি, ফুটি উপমান, ফাটা সাধারণ ধর্ম, ফুটির, আচ্ছা ফুটিরটা হলো উপমান, ফাটা সাধারণ ধর্ম, হ্যাঁ, আর মতো সাদৃশ্যবাচক শব্দ। বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের যে এই যে উপমান, উপমেয়, সাধারণ মানে রূপক, কর্মধারয় সমাস যে নির্বাচন থাকে, সেখানে সাদৃশ্যবাচক শব্দটাই মতোটাই থাকে, মানে মতোই থাকে। মানে এটা একটা সাধারণ, মানে এটা একটা হচ্ছে একটা কমন সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে মতো। বুঝতে পারলে? তাহলে আশা করছি তোমরা এই উপমেয়, উপমান এবং সাধারণ কর্মধারয়, সাধারণ ধর্ম এবং সাদৃশ্যবাচক শব্দ জিনিসটা কি তোমরা বুঝতে পারলে? ফুটির হচ্ছে উপমান, ফাটা হচ্ছে সাধারণ ধর্ম এবং মতো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, যে এটা এটার মতো, এর সঙ্গে এর সাদৃশ্য আমরা পাই, মানে তুলনা করা যায় এমন শব্দ, সেটা হচ্ছে মতো। এখানে অন্যান্যও হতে পারে, তবে মতোটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। তারপরে বলেছে, এক্ষেত্রে ফুটি ও ফাটার মধ্যে তুলনা করা হয়েছে। ফুটি বিশেষ্য, ফাটা বিশেষণ, তাই তো? বুঝতে পারলে? ফুটিটা বিশেষ্য, মানে এটা একটা নির্দিষ্ট, এবং ফাটাটা হচ্ছে বিশেষণ, মানে এটারই গুণ। ফাটা হচ্ছে ফুটিরই গুণ, এই যে ফুটির গুণই হচ্ছে ফাটা। মতো সাদৃশ্যবাচক শব্দ, কর্মধারয় সমাসে পরপদের অর্থ প্রধান, তাই এক্ষেত্রে ফাটা শব্দটির অর্থ প্রধান, তাই তো? তাই ফাটা পদটি কেমন, এই তুলনায় যদি আসি, তবে তার উপর ফুটির ন্যায় বা মতো, অর্থাৎ এক্ষেত্রে বলা যায় দুটি বস্তুর তুলনাকালে যার সাথে তুলনা করা হয় সেটি উপমান, এক্ষেত্রে ফুটি উপমান। আবার আচ্ছা, এটা তোমরা ভালো করে একটু দেখে নাও, যার সাথে তুলনা করা হয় সেটি উপমান, যার সাথে, মানে ভালো যে সে হচ্ছে উপমান। আবার রাজ সিংহ শব্দটি যদি ব্যাসবাক্য করা যায়, তাহলে রাজা মানে উপমেয়, সিংহ উপমান, সিংহের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাই কিন্তু আগে বলে দিলাম তোমাদের। আর ন্যায় মানে সদৃশ্যবাচক শব্দ, ন্যায়, মতো, এগুলো হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, পড়ানো কেমন লাগছে তা কমেন্টে জানাও। আর যদি কোনো প্রশ্ন থাকে, তোমাদের তো আগেই বলেছি, আমার এই কমেন্ট সেকশানেই তোমরা জানাতে পারো, বা আমাদের গ্রুপ থেকে আমার নম্বর নিয়ে তোমরা আমাকে সরাসরি মেসেজ করতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে, সেখান থেকেও সরাসরি মেসেজ করতে পারো, বা সরাসরি কমেন্ট বক্সেই তোমরা মেসেজ করো, আমি দেখে নেব এবং সরাসরি আমিও তোমাদের আশানুরূপ উত্তর দিয়ে দেব তোমাদের কথার। তাহলে এক্ষেত্রে উপমানটা হচ্ছে সিংহ, ন্যায়টা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ এবং রাজা হচ্ছে উপমেয়। আচ্ছা, তোমাদের আমি একদম সহজ করে বোঝাই, এই বইয়ের ভাষার থেকে আমি যেটা বিশ্বাস করি সবসময় একটা নিজ শৈলী দিয়েই বোঝানো ভালো। তাহলে উপমান হচ্ছে যে ভালো, আর উপমান হচ্ছে যে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। মানে ধরো তোমার মা তোমার সঙ্গে তোমার
দাদার তুলনা করতিছে। তোমার তোমার মা তোমার সঙ্গে তোমার দাদার তুলনা করতেছে। তাহলে তোমার মা তুলনা করছে কার কার? তোমার এবং তোমার দাদার মধ্যে, তাই তো? তুমি হবে উপমেয় এবং তোমার দাদা হবে উপমান। আর ন্যায় বা মতো, মানে যেই শব্দ দ্বারা সাদৃশ্য বোঝানো হচ্ছে, সেই শব্দটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। মানে এই যে ন্যায় বা মতের, মানে মতো বা ন্যায়ের মতো শব্দগুলো, বুঝতে পারলে? তাহলে তুমি হলে উপমেয় এবং তোমার দাদা হলো উপমান। এটাই যে তোমরা বুঝে গেলে, এবার তোমাদের এই যে পরের উপবিভাগগুলো বুঝতে সুবিধা হবে। চলো, উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের যে সমাস হয় তাকে বলা হয় উপমান কর্মধারয় সমাস। চলো একটা উদাহরণ দেখে নিই। ঘনের ন্যায় শ্যাম, ঘন শ্যাম। বুঝতে পারলে? ঘনটা হচ্ছে উপমান, ঘনের ন্যায়, তাহলে ঘন হচ্ছে এখানে ঘন, ঘন ঘন বা ঘন তোমরা যাই উচ্চারণ করো না কেন, ওটা হলো উপমান, এবং ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ, এবং শ্যাম হচ্ছে উপমেয়, আর সমাসবদ্ধ পদ ঘনশ্যাম। বুঝতে পারলে? মানে উপমেয় মানে যাকে তুলনা করা হচ্ছে, আর উপমেয় মানে যাকে তুলনা করা হচ্ছে, আর উপমান মানে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। বুঝতে পারলে তোমরা? যদি না বুঝতে পারো আবার পিছিয়ে গিয়ে আমার কথাটা শোনো, তাহলে বুঝতে পারবে। এবার হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। যে সমাসে যে সমাসে উফ যে সমাসে পূর্বপদ উপমেয় ও পরপদ উপমান এবং সাধারণ ধর্ম অনুলিখিত থাকে, সেই সমাসকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন মানে এখানে এই উপমান আর উপমিতর মধ্যে পার্থক্য এটাই যে উপমানে একটা সাধারণ ধর্ম উল্লেখ থাকে। যেমন এখানে হচ্ছে এই ঘনটা হচ্ছে একটা ঘন, বা এই যে ধরো রাঙা, মানে এটা একটা নির্দিষ্ট গুণের সঙ্গেই তুলনা হচ্ছে উপমানের। মানে একটা সাধারণ ধর্ম ওখানে উল্লেখ করে দিচ্ছে, ওখানে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হচ্ছে। মানে এই ঘনটা হচ্ছে আমাদের সাধারণ ধর্ম এবং শ্যাম হচ্ছে আমাদের উপমান, তাই ঘন শ্যাম এটাকে ভাঙলে আমরা যে যে ব্যাসবাক্য পাবো সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। বুঝতে পারলে? তার মানে আগে আমি একটু ভুল বলেই দিয়েছিলাম, সরি। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদের সমাসকে উপমান কর্মধারয় সমাস বলে। অর্থাৎ ঘন যে শ্যাম ঘনশ্যামকে ভাঙলে বেরোচ্ছে ঘনের ন্যায় শ্যাম। ঘনটা হচ্ছে জিয়া সাধারণ ধর্ম এবং উপমান হচ্ছে জিয়া শ্যাম। দুই পদের মিলনে আমাদের সমাসবদ্ধ পদ ঘনশ্যাম। তাই এবার চলো উপমিত কর্মধারয় সমাস। উপমিততে দেখা যাচ্ছে, মানে আমরা পাচ্ছি যে এখানে উপমান এবং উপমেয়র মধ্যেই তফাৎ হবে, এখানে আর কোনো সাধারণ ধর্ম উল্লেখিত থাকবে না, আগেরটাতে যেমন ছিল। এখানে একটা উদাহরণ দেখলেই তোমরা বুঝতে পারবে। পুরুষ সিংহের ন্যায়, অর্থাৎ পুরুষ আর সিংহ উপমান, পুরুষ উপমেয়। তুলনা করা হচ্ছে, কেন তুলনা করা হচ্ছে? তাদের শক্তিটা হচ্ছে এখানে সাধারণ, শক্তি হচ্ছে এখানে সাধারণ ধর্মবাচক পদ, তবে তা এখানে অলিখিত, মানে এখানে লেখা নেই, তবে আমরা অনুমান করে নিচ্ছি, কিন্তু এই পদে তা অলিখিত থাকে, অর্থাৎ আমরা বুঝে যাই ঠিকই, কিন্তু তা সমাসবদ্ধ পদ
বা ব্যাসবাক্য, কোথাও সরাসরি উল্লেখিত থাকে না। আর একটা দেখি চলো উদাহরণ, দৃষ্টি অগ্নির ন্যায় অগ্নিদৃষ্টি। দৃষ্টি আর অগ্নি দুটোরই সমাস হয়ে যাচ্ছে। সাধারণ পদটা মানে সাধারণ ধর্মবাচক যে পদটা নেই, মানে প্রখর, প্রখর হতো এখানে, যে অগ্নির মতো প্রখর দৃষ্টি, হ্যাঁ মানে গভীর বা প্রখর বা উজ্জ্বল, সেটা এখানে উল্লেখ নেই। তাই আমাদের সংজ্ঞাতেই বলা ছিল যে পূর্বপদ উপমেয় এবং পরপদ উপমানের সঙ্গে সাধারণ ধর্মবাচক পদ অনুলিখিত অবস্থায় যে সমাস হয়, যে কর্মধারয় সমাস হয়, তাকে বলা হয় উপমিত কর্মধারয় সমাস। এবার রূপক কর্মধারয় সমাসে আমরা চলে যাব। রূপক কর্মধারয় সমাসে কি হয় না, যে কর্মধারয় সমাসে উপমেয় ও উপমানের মধ্যে অভেদ পরিকল্পনা করা হয়, মানে পূর্বপদ উপমেয় ও পরপদ উপমানের সমাসে হয়, তাকে রূপক কর্মধারয় সমাস বলে। মানে এখানে অভেদ মানে কোনটা উপমান কোনটা উপমেয় তা বোঝা বড়ই কঠিন। মানে দুটোকে একদম একই মনে করা হয়। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, আঁখি রূপ পাখি, আঁখি পাখি, মানে পাখিটা বেশি সুন্দর না আঁখিটা? দুটোই এতটাই সুন্দর, দুটোর মধ্যে একটা অভেদ পরিকল্পনা করা হচ্ছে। তাই লেখক লিখছেন আঁখি পাখি, বা মন রূপ মাঝি, মন রূপ মাঝি, মন মাঝি। আর এটার ক্ষেত্রে একটা ট্রিক্স হলো এই রূপক কর্মধারয় সমাসের, সেটা হলো এর ব্যাস বাক্যে রূপ কথাটি থাকে। বুঝতে পারলে? যখনই দেখছো কোনো সমাসবদ্ধ পদকে তোমরা ভাঙছো আর ব্যাস বাক্যে রূপ পদটি আসছে, তখনই ভেবে নিবে এটা রূপক কর্মধারয় সমাস। মানে এখানে একদম অভেদ থাকে। আর এই রূপক কর্মধারয় সমাস তোমরা কবিতা লাইনগুলোতে বেশি বেশি পাবে। মানে এই যে সমাস, এর উদাহরণ তোমরা বিশেষ করে পাবে কবিতার লাইনগুলোতে। এই রূপক কর্মধারয় সমাস যারা কবিতা লেখে তাদের জন্য একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো, যে একটার সঙ্গে আরেকটা অভেদ পরিকল্পনা করে কীভাবে নতুন শব্দ বানাতে হয় বা মানে নতুন পদ বানাতে হয়, তা এই সমাসের দ্বারাই সম্ভব। তাই যারা কবিতা লেখো তারা এই সমাসের ব্যবহার করে এবার থেকে কবিতা লিখবে, তাহলে তোমাদের কবিতার গুণ ছড়া থেকে উন্নত মানের কবিতাতে পরিণত হবে। আর এই রূপক বিষয়টাও এটাই, যে একটা জিনিসের সঙ্গে আর একটা জিনিসের অভেদ পরিকল্পনা করাকেই বলা হয় রূপক। তাহলে এতটাই আমাদের মূল ক্লাস। এবার এখানে পার্থক্য রয়েছে উপমিত এবং রূপক কর্মধারয় সমাসের, উপমান এবং রূপক কর্মধারয় সমাসের, এবং উপমান ও উপমিত কর্মধারয় সমাসের। এগুলো আমি একটু আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি, এগুলো বোঝানোই রয়েছে, তোমরা তাদের বৈশিষ্ট্যের পার্থক্য নিজেরাও করে নিতে পারো, বা এই স্ক্রিনে তোমরা স্ক্রিনশট তুলেও করে নিতে পারো, বা নিজেদের যে পাঠ্য বই রয়েছে সেখান থেকে করে নিতে পারো। আমি দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে, দেখে নাও। এখানে বোঝানোর কিছুই নেই, এগুলো তো আমি আগেই বুঝিয়ে দিয়েছি, শুধু এগুলো পয়েন্ট আকারে রয়েছে। দেখে নিয়েছো? এই পার্থক্য থেকে তোমাদের পরীক্ষায় 1-2 নম্বর অবশ্যই থাকতে পারে। তোমাদের ক্লাস আজকে এতটাই। যদি কিছু বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্টে মেসেজ করতে পারো, বা গ্রুপ থেকে আমার নাম্বার নিয়ে মেসেজ করতে পারো। হ্যাঁ, এক্ষেত্রে বলে রাখি যে আমার আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল ওটাতে একটু অসুবিধা রয়েছে। তোমরা যারা আমাকে মেসেজ করতে চাইছো তারা আমার নতুন হোয়াটসঅ্যাপ নাম্বারেই তোমরা মেসেজ করো। দেখো আমি আমাদের গ্রুপে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তোমাদের, সেখানে আমার নতুন নম্বর দিয়ে আমি মেসেজ করে বলে দিয়েছি যে এবার থেকে এখানে আমার সঙ্গে যোগাযোগ করো। ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমার সঙ্গে যোগাযোগ এবার থেকে তোমরা করবে। আর যেমনটা আমি আগেই বললাম, এই ভিডিওর পূর্বেতেই আমি বলে দিলাম যে আজ মঙ্গলবার, আজ তোমরা ভিডিও পাচ্ছ, এই সপ্তাহে আর কোনো ভিডিও আমার আসবে না। কিন্তু আর গাফিলতি নয়, পড়াশোনায় এবার থেকে প্রতি সপ্তাহে বুধবারে আমার একটা করে ভিডিও শুধু তোমাদের জন্য আসছে। রেডি থেকো প্রতি বুধবার শুধু
ব্যাকরণের জন্য। আর যেমনটা বললাম, সপ্তাহে 3 ঘন্টা অন্তত ব্যাকরণকে দাও, তাহলে ব্যাকরণে নিজের শৈলী তৈরি করতে পারবে এবং একটা বিরাট দক্ষতা অর্জন করতে পারবে শুধু ব্যাকরণে। আর ব্যাকরণ কিন্তু আমরা শুধু পড়ছি পরীক্ষার জন্য নয়, কিন্তু ব্যাকরণ আমরা পড়ছি এই বাংলা ভাষাতে নিজেদের দক্ষতা বৃদ্ধির জন্য, নিজেদের কথাকে সুন্দর করার জন্য, এবং নিজেরা যাতে একটা সুন্দর লেখা লিখতে পারি, নিজেরাই যাতে একটা সুন্দর রচনা, সুন্দর গল্প বা একটা সুন্দর কবিতা রচনা করতে পারি, তার জন্যও আমরা ব্যাকরণ শিখছি। প্রথাগত শিক্ষার বাইরে গিয়েও অনিয়ন্ত্রিত শিক্ষাতে যাতে আমরা অনেক উচ্চ পরিসরের মান অর্জন করতে পারি, সেজন্যও আমাদের এই ব্যাকরণ শিক্ষা। তাহলে আজ এতটাই, আজ আসি, বাই।